নমস্কার। আমার সুধী দর্শক শ্রোতা বন্ধুদের আন্তরিক শুভেচ্ছা জানিয়ে আমি আজকে আরেকটি প্রতিবেদন তৈরি করতে যাচ্ছি। এই প্রতিবেদনটা আমি লিখে রেডি করেছি। তো এই প্রতিবেদন আজকেও বিষয় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি। তো বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতিতে পর্যালোচনা করতে গিয়ে আজকে তো আমাদের ভারতের রাষ্ট্র সচিব, পররাষ্ট্র সচিব গিয়েছেন বাংলাদেশের বর্তমান তদারকি সরকারের সাথে আলোচনায় বসার জন্য। তো সেই আলোচনা কি হবে বোঝা যাবে, আমরা জানতে পারবো। তার আগে আমার কাছে একটি ইশতেহার এসছে। সেটা হচ্ছে বিএনপি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি দলের বিএনপি একটা ইশতেহার প্রকাশ করেছেন। তারেক রহমান সাহেবের নেতৃত্বে, চেয়ারম্যান সাহেব, ওনার নেতৃত্বে একটি রাষ্ট্র কাঠামো মেরামতের একটা রূপরেখা তৈরি করেছেন, বা যেটাকে আমরা ঠিক নির্বাচনী ইশতেহার বলতে পারি। ঠিক সেই রকমই, আমরা যেমন নির্বাচনী ইশতেহার বলে থাকি, ঠিক সেই রকমই বর্তমান রাষ্ট্র তো এলোমেলো হয়ে গেছে। ওনাদের বক্তব্য অনুযায়ী স্বৈরাচারী শাসন ছিল এবং ওনারা একটা গণ অভ্যুত্থান করেছেন। সেটা ডিজাইন করা হোক বা ডিজাইন করা না হোক, মোটামুটি গণ অভ্যুত্থান যদি ডিজাইন হয় সেটা গণ অভ্যুত্থান নয়, আর যদি ডিজাইন করা না হয়ে থাকে তাহলে সেটা গণ অভ্যুত্থান। তবে গণ অভ্যুত্থান এটা আমরা বিশ্বাস করি না, বিশ্বাস করবও না। কারণ কি, এর পিছনে অনেক জঙ্গি কার্যকলাপ আস্তে আস্তে ধরা পড়ছে এবং সেগুলো ক্রমশ প্রকাশ্য। তবে যাই হোক, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বা বিএনপি, বাংলাদেশ ন্যাশনাল পার্টি যে রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা তৈরি করেছেন, সেই সম্পূর্ণ রূপরেখাটা আমি আজকে আপনাদের পড়ে শোনাবো। তো এই রূপরেখাটার উপরে কারো ভিডিও আমি দেখতে পাইনি। তারেক রহমান সাহেব বলেছেন যে এটা শুধু পার্টির কর্মীদের কাছে পৌঁছালে হবে না, এটা সমগ্র জাতির কাছে পৌঁছে দিতে হবে। তবে আমার উপরে দায়িত্ব নেই, কিন্তু এই যে রূপরেখাটা উনি তৈরি করেছেন, এটা আমার খুব ভালো লেগেছে। মানে এর 80% অন্তত ভালো লেগেছে। তবুও তিনি যেমন করেছেন তেমন আপনাদের কাছে আমি প্রকাশ করার চেষ্টা করছি। ধন্যবাদ। রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা। সংবিধান ও রাষ্ট্র ব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে প্রণীত হইল। বাংলাদেশের জনগণ গণতন্ত্র, সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার, ক্ষমা প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে এক সাগর রক্তের বিনিময়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে যে রাষ্ট্র গড়িয়া তুলিয়াছিল, সেই রাষ্ট্রের মালিকানা আজ তাহাদের হাতে নাই। বর্তমান কর্তৃত্ববাদী সরকার বাংলাদেশ রাষ্ট্র কাঠামোকে ভাঙ্গিয়া চুরমার করিয়া দিয়ে ফেলিয়াছে। এই রাষ্ট্রকে মেরামত ও পুনর্গঠন করিতে হইবে। দেশের জনগণের হাতেই দেশের মালিকানা ফিরাইয়া দেওয়ার লক্ষ্যে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক নির্বাচনে জয়লাভের পর বর্তমান ফ্যাসিস্ট সরকার হটানোর আন্দোলনে অংশগ্রহণকারী রাজনৈতিক দলসমূহের সমন্বয়ে একটি জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমত্যের সরকার প্রতিষ্ঠা করা হইবে। যাই হোক, এটা সমালোচনা আমি আর করছি না। সমালোচনা করতে গেলে অনেক সময় লাগবে। আমি শুধু এটা আজকে পড়ে যাচ্ছি। পরের দিন একটা করে সমালোচনা করব। অনেকগুলো পয়েন্ট আছে, 31 দফা পয়েন্ট আছে। তো জনকল্যাণমূলক জাতীয় ঐক্যমতের সরকার প্রতিষ্ঠা করা হইবে। উক্ত জাতীয় সরকার নিম্নলিখিত রাষ্ট্র রূপান্তরমূলক সংস্কার কার্যক্রম গ্রহণ করিবে। বিগত 1 দশকের অধিক কালব্যাপী আওয়ামী লীগ সরকার ক্ষমতার বৃদ্ধিপাত করিয়া রাখার হীন উদ্দেশ্যে অনেক অযৌক্তিক মৌলিক সাংবিধানিক সংশোধনী আনয়ন করিয়াছে। একটি সংবিধান সংস্কার কমিশন গঠন করিয়া সকল বিতর্কিত ও অগণতান্ত্রিক সাংবিধানিক সংশোধনী ও পরিবর্তনমূলক পর্যালোচনা করিয়া এইসব রহিত বা সংশোধন করা হইবে। মানে কোনো রহিত করা হতে পারে, আবার সংশোধনও করা হতে পারে। এবং অন্যান্য অত্যাবশ্যকীয় সাংবিধানিক সংস্কার করা হইবে। সংবিধানে গণভোট, রেফারেন্ডাম ব্যবস্থা পুনঃপ্রতিষ্ঠা করিয়া
জনগণের গণতান্ত্রিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা করা হবে। প্রতিহিংসা ও প্রতিশোধের রাজনীতির বিপরীতে সকল মত ও পথের সমন্বয়ে বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক, বৈষম্যহীন ও সম্প্রীতিমূলক রেনবো নেশন, আমি পরের ভিডিওতে ক্লারিফাই করব। তো যাই হোক, রেনবো নেশন খুব একটা ভালো শব্দ ব্যবহার করেছেন এখানে প্রতিষ্ঠা করা হইবে। এর জন্য অব্যাহত আলোচনা, মত বিনিময় ও পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে ভবিষ্যৎমুখী এক নতুন ধারার সামাজিক চুক্তিতে অর্থাৎ সোশ্যাল কন্ট্রাক্টে পৌঁছাইতে হবে। এই জন্য একটি ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। ন্যাশনাল রিকনসিলিয়েশন কমিশন গঠন করা হবে। 3 নম্বর, বাংলাদেশে গণতন্ত্র ও ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠায় এবং গণতান্ত্রিক প্রক্রিয়াকে স্থায়ী সাংবিধানিক ও প্রাতিষ্ঠানিক রূপ দেওয়ার লক্ষ্যে একটি নির্বাচনকালীন দল ও নিরপেক্ষ তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা প্রবর্তন করা হইবে। খুব ভালো। সরকারের প্রধানমন্ত্রী এবং মন্ত্রিসভার নির্বাহী ক্ষমতার ভারসাম্য আনয়ন করা হবে। খুব ভালো। রাষ্ট্রীয় ক্ষমতার ভারসাম্য, চেক অ্যান্ড ব্যালেন্সেস প্রতিষ্ঠার লক্ষ্যে নির্বাহী বিভাগ, আইন বিভাগ ও বিচার বিভাগের ক্ষমতা, দায়িত্ব ও কর্তব্যের সুসমন্বয় করা হইবে। 5, পরপর 2 টার্মের অতিরিক্ত কেউ প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করিতে পারিবে না। খুব সুন্দর। বিদ্যমান সংসদীয় ব্যবস্থার পাশাপাশি বিশেষজ্ঞ জ্ঞানের সমন্বয়ে রাষ্ট্র পরিচালনার লক্ষ্যে দেশের বিশিষ্ট নাগরিক, প্রথিতযশা শিক্ষাবিদ, পেশাজীবী, রাষ্ট্রবিজ্ঞানী, সমাজবিজ্ঞানী ও প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিদের সমন্বয়ে সংসদে উচ্চ কক্ষ বিশিষ্ট আইনসভা, আপার হাউস অব দি লেজিসলেচার প্রবর্তন করা হইবে। ভারতের মতো 2টো কক্ষ থাকবে। আস্থা ভোট, অর্থ বিল, সাংবিধানিক সংশোধনী বিল এবং জাতীয় নিরাপত্তার প্রশ্ন জড়িত এমন সব বিষয় ব্যতীত অন্য সব বিষয়ে সংসদ সদস্যদের স্বাধীনভাবে মতামত প্রদানের সুযোগ নিশ্চিত করিবার লক্ষ্যে সংবিধানের 70 অনুচ্ছেদ সংশোধন করার বিষয় পরীক্ষা নিরীক্ষা করিয়া দেখা হইবে, অর্থাৎ বিবেচনা করা হবে। 8 নম্বর, রাজনৈতিক দলসমূহের মতামত এবং বিশিষ্টজনের অভিমতের ভিত্তিতে স্বাধীন, দক্ষ, নিরপেক্ষ, গ্রহণযোগ্য ও দৃঢ়চিত্ত ব্যক্তিদের সমন্বয়ে একটি কার্যকর নির্বাচন কমিশন গঠন করার লক্ষ্যে বর্তমান প্রধান নির্বাচন কমিশনার এবং অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগ আইন 2022 সংশোধন করা হইবে। ইভিএম নয়, সকল কেন্দ্রে পেপার ব্যালটের মাধ্যমে ভোট প্রদান নিশ্চিত করা হইবে। আরপিও, ডেলিমিনেশন অর্ডার এবং রাজনৈতিক নিবন্ধন আইন সংস্কার করা হইবে। স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার বাতিল করা হইবে। খুব সুন্দর। সংকীর্ণ রাজনৈতিক দলীয়করণের ঊর্ধ্বে উঠিয়া সকল রাষ্ট্রীয় সাংবিধানিক ও সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে স্বচ্ছতা, জবাবদিহিতা ও বিশ্বাসযোগ্যতা পুনঃপ্রতিষ্ঠা করিবার লক্ষ্যে এই সকল প্রতিষ্ঠান আইনি সংস্কারের মাধ্যমে পুনর্গঠন করা হইবে। শুনানির মাধ্যমে সংসদীয় কমিটির ভোটিং সাপেক্ষে এই সকল প্রতিষ্ঠানের সাংবিধানিক ও গুরুত্বপূর্ণ পদসমূহে নিয়োগ প্রদান করা হইবে। 10, বাংলাদেশের সংবিধান ও মাদ্রাসার হোসেন মামলার রায়ের আলোকে বিচার বিভাগের কার্যকর স্বাধীনতা নিশ্চিত করা হইবে। বর্তমান বিচার ব্যবস্থার সংস্কারের জন্য একটি জুডিশিয়াল কমিশন গঠন করা হইবে। অহন আদালতসমূহের নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বিধানের কর্তৃত্ব সুপ্রিম কোর্টের নিকট ন্যস্ত হইবে। সংবিধানের ভাষা, বিচার বিভাগের জন্য সুপ্রিম কোর্টের নিয়ন্ত্রণাধীন একটি পৃথক সচিবালয় থাকিবে। সুপ্রিম কোর্টের বিচারপতিদের অভিশংসন প্রশ্নে সংবিধানে বর্ণিত ইতিপূর্বেকার সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল
ব্যবস্থা পুনঃপ্রবর্তন করা হইবে। এই জন্য সংবিধানে প্রয়োজনীয় সংশোধনী আনয়ন করা হইবে। দলীয় বিবেচনার ঊর্ধ্বে উঠিয়া কেবলমাত্র জ্ঞান, প্রজ্ঞা, নীতিবোধ, বিচারবোধ ও সুনামের কঠোর মানদণ্ডে যাচাই করিয়া বিচারক নিয়োগ করা হইবে। সুপ্রিম কোর্টের বিচারপতি নিয়োগের লক্ষ্যে সংবিধানের 95 গ অনুযায়ী সুনির্দিষ্ট যোগ্যতা ও মানদণ্ড সম্বলিত বিচারপতি নিয়োগ আইন প্রণয়ন করা হইবে। 11 দেশপ্রেমে উদ্বুদ্ধ পরিবেশ, জনপ্রশাসন ও পুলিশ প্রশাসন গড়িয়া তোলার লক্ষ্যে যোগ্য, অভিজ্ঞ ও প্রাজ্ঞ ব্যক্তিদের সমন্বয়ে একটি প্রশাসনিক সংস্কার কমিশন গঠন করিয়া প্রশাসন সংস্কার ও পুনর্গঠন করা হইবে। মেধা, সততা, সৃজনশীলতা, দক্ষতা, অভিজ্ঞতা ও প্রশিক্ষণ বেসামরিক ও সামরিক প্রশাসনে নিয়োগ, বদলি ও পদোন্নতিতে যোগ্যতার একমাত্র মাপকাঠি হিসাবে বিবেচনা করা হইবে। 12 নম্বর গণমাধ্যমের পূর্ণ স্বাধীনতার নিশ্চয়তা বিধান ও সার্বিক সংস্কারের লক্ষ্যে সুপ্রিম কোর্টের সাবেক বিচারপতি, মিডিয়া সংশ্লিষ্ট পেশাজীবী এবং বিজ্ঞ, অভিজ্ঞ ও গ্রহণযোগ্য মিডিয়া ব্যক্তিদের সমন্বয়ের লক্ষ্যে একটি মিডিয়া কমিশন গঠন করা হইবে। সৎ ও স্বাধীন সাংবাদিকতার পরিবেশ পুনরুদ্ধার করিবার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হইবে। এই লক্ষ্যে আইসিটি অ্যাক্ট 2006, সন্ত্রাস বিরোধী আইন 2009 এর প্রয়োজনীয় সংশোধন ও স্পেশাল পাওয়ার অ্যাক্ট 1974, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট 2018 সহ মৌলিক মানবাধিকার হরণকারী সকল কালা কানুন বাতিল করা হইবে। চাঞ্চল্যকর সাগর রুনি হত্যাসহ সকল সাংবাদিক নির্যাতন ও হত্যার বিচার নিশ্চিত করা হইবে। দুর্নীতির ক্ষেত্রে কোনো আপোষ করা হইবে না। বিগত 1.5 দশকব্যাপী সংগঠিত অর্থপাচার ও দুর্নীতির অনুসন্ধান করিয়া একটি শ্বেতপত্র প্রকাশ করা এবং শ্বেতপত্রে চিহ্নিত দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। দেশের বাহিরে পাচারকৃত অর্থ দেশে ফেরত আনার প্রয়োজনীয় প্রশাসনিক ও আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হইবে। দুর্নীতি দমন কমিশন ও দুর্নীতি দমন আইন সংস্কারের পাশাপাশি পদ্ধতিগত সংস্কারের মাধ্যমে দুই দিকের স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা হইবে। সংবিধান অনুযায়ী ন্যায়পাল বা অম্বুডসম্যান নিয়োগ করা হইবে। সর্বস্তরে আইনের শাসন প্রতিষ্ঠা করা হইবে। মানবিক মূল্যবোধ ও মানুষের মর্যাদা পুনঃপ্রতিষ্ঠা এবং গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং অমানবিক, নিষ্ঠুর শারীরিক ও মানসিক নির্যাতনের অবসান ঘটানো হইবে। ইউনিভার্সাল ডিক্লারেশন অফ হিউম্যান রাইটস অনুযায়ী মানবাধিকার বাস্তবায়ন করা হইবে। সুনির্দিষ্ট মানদণ্ডের ভিত্তিতে মানবাধিকার কমিশনে নিয়োগ প্রদান করা হইবে। গত 1.5 দশক যাবৎ সংগঠিত সকল বিচার বহির্ভূত হত্যা, ক্রসফায়ারের নামে নির্বিচারে হত্যা, গুম, খুন, অপহরণ, ধর্ষণ, নির্মম শারীরিক নির্যাতন এবং নিষ্ঠুর ও অমানবিক অপরাধের সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত সকল ব্যক্তিকে প্রচলিত আইন অনুযায়ী সুবিচার নিশ্চিত করা হইবে। অর্থনৈতিক ন্যায় বিচার নিশ্চিত করিবার লক্ষ্যে বিশেষজ্ঞ অর্থনীতিবিদ ও গবেষক, অভিজ্ঞ ব্যাংকার, কর্পোরেট নেতা, প্রশাসনিক অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তি সমন্বয়ে একটি অর্থনৈতিক সংস্কার কমিশন গঠন করা হইবে। মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক ন্যায় বিচারের নিরিখে প্রবৃদ্ধি সুফল সুষম বন্টনের মাধ্যমে ধনী দরিদ্রের বৈষম্য দূরীকরণ করা হইবে। উপরোক্ত সাংবিধানিক সংস্কার কমিশন, প্রশাসনিক সংস্কার কমিশন, জুডিশিয়াল কমিশন, মিডিয়া কমিশন এবং অর্থনৈতিক সংস্কার কমিশনগুলি সুনির্দিষ্ট সমন্বয়ের মাধ্যমে স্ব প্রতিবেদন দাখিল করিবে
যেন সংশ্লিষ্ট সুপারিশসমূহ দ্রুত বাস্তবায়ন করা সম্ভব হয়। ধর্ম যার যার, রাষ্ট্র সবার। এই মূলনীতির ভিত্তিতে প্রত্যেক ধর্মাবলম্বী নিজ নিজ ধর্ম পালনের পূর্ণ অধিকার ভোগ করিবে। দলমত ও জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে পাহাড়ি ও সমতলের জাতিগোষ্ঠীর সংবিধান প্রদত্ত সামাজিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, অর্থনৈতিক ও ধর্মকর্মের অধিকার, নাগরিক অধিকার এবং জীবন ও সম্পদের পূর্ণ নিরাপত্তা বিধান করা হইবে। ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘুদের ঘরবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠান, উপাসনালয় ভাঙচুর এবং তাদের সম্পত্তি দখলের জন্য অন্যায়কারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হইবে। মুদ্রাস্ফীতির আলোকে শ্রমিকদের প্রাইস ইন্ডেক্স বেসড ন্যায্য মজুরি নিশ্চিত করা হইবে। শিশু শ্রম বন্ধ করে তাদের জীবন বিকাশের উপযোগী পরিবেশ ও ব্যবস্থা নিশ্চিত করা হইবে। নিরাপদ কর্মপরিবেশ ও গণতান্ত্রিক ট্রেড ইউনিয়ন অধিকার নিশ্চিত করা হইবে। পাটকল, বস্ত্রকল, চিনিকল সহ সকল বন্ধ শিল্প পুনরায় চালুর উদ্যোগ নেওয়া হইবে। প্রবাসী শ্রমিকদের জীবন মর্যাদা ও কর্মের নিরাপত্তা এবং দেশে বিমানবন্দর সহ সকল ক্ষেত্রে হয়রানিমুক্ত সেবা প্রাপ্তি ও ভোটাধিকার নিশ্চিতের ব্যবস্থা করা হইবে। চা বাগান, বাঙ্গি, চরাঞ্চল, হাওর বাওর ও মঙ্গা পীড়িত ও উপকূলীয় অঞ্চলের বৈষম্য দূরীকরণ ও সুষম উন্নয়নে বিশেষ কর্মসূচি গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে। 18 নম্বর, বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ খাতে দায় মুক্তি আইনসহ সকল কালাকানুন বাতিল করা হইবে এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে রক্তক্ষরণ রোধ করিবার লক্ষ্যে জনস্বার্থ বিরোধী কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো হইতে বিদ্যুৎ ক্রয়ে চলমান সীমাহীন দুর্নীতি বন্ধ করা হইবে। আমদানি নির্ভরতা পরিহার করিয়া নবায়নযোগ্য ও মিশ্র এনার্জি নির্ভর বিদ্যুৎ উৎপাদন এবং উপেক্ষিত গ্যাস ও খনিজ সম্পদের আবিষ্কার ও আহরণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হইবে। শিল্প খাতে বিকাশে বিনিয়োগ বান্ধব নীতি গ্রহণ করিয়া দেশি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা হইবে। প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগে উৎসাহ, সুযোগ ও প্রণোদনা দেওয়া হইবে। পরিকল্পিতভাবে দেশব্যাপী সমন্বিত শিল্প অবকাঠামো গড়িয়া তোলা হইবে। বৈদেশিক সম্পর্কের সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় স্বার্থ, জাতীয় সার্বভৌমত্ব ও জাতীয় নিরাপত্তাকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়া হইবে। সমতা, ন্যায্যতা, পারস্পরিক স্বার্থের স্বীকৃতি ও স্বীকৃত আন্তর্জাতিক বিধিবিধান অনুযায়ী দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক সমস্যাদির সমাধান করা হইবে। বাংলাদেশ ভূখণ্ডের মধ্যে কোনো প্রকার সন্ত্রাসী তৎপরতা বরদাস্ত করা হইবে না এবং কোনো সন্ত্রাসবাদী তৎপরতা আশ্রয় প্রশ্ন পাইবে না। সন্ত্রাসবাদ, জঙ্গিবাদ ও উগ্রবাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হইবে। সন্ত্রাস বিরোধী আইনের অপব্যবহারের মাধ্যমে সন্ত্রাসবাদককে রাজনৈতিক চাল বা হাতিয়ার হিসাবে ব্যবহার করিয়া এবং সন্ত্রাসবাদের তকমা লাগাইয়া ভিন্ন মতের বিরোধী শক্তি এবং রাজনৈতিক বিরোধী দল দমনের অপতৎপরতা বন্ধ করা হইলে প্রকৃত সন্ত্রাসীদের চিহ্নিত করা এবং আইনের আওতায় আনিয়া শাস্তি প্রদান করা সম্ভব হইবে। দেশের সার্বভৌমত্ব সুরক্ষায় প্রতিরক্ষা বাহিনীকে সুসংগঠিত, যুগোপযোগী এবং সর্বোচ্চ দেশপ্রেমের মধ্যে উজ্জীবিত করিয়া গড়িয়া তোলা হইবে। স্বকীয় মর্যাদা বহাল রাখিয়া প্রতিরক্ষা বাহিনীকে সকল বিতর্কের ঊর্ধ্বে রাখা হইবে। 21 নম্বর, ক্ষমতার ব্যাপক বিকেন্দ্রীকরণের লক্ষ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলিকে অধিকতর স্বাধীন, শক্তিশালী ও ক্ষমতাবান করা হইবে। এই সকল প্রতিষ্ঠানকে এমনভাবে জবাবদিহিতার আওতায় আনা হইবে যেন তাহারা শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন পরিষেবা প্রদান ও উন্নয়ন কার্যক্রমে কার্যকর ভূমিকা রাখিতে পারে।
স্থানীয় প্রশাসন ও অন্য কোনো জনপ্রতিনিধির খবরদারি মুক্ত স্থানীয় স্বাধীন সরকার নিশ্চিত করা হইবে। মৃত্যুজনিত কারণ কিংবা আদালতের আদেশে পদ শূন্য না হইলে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে সরকারি প্রশাসক নিয়োগ করা হইবে না। আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত না হওয়া পর্যন্ত স্থানীয় সরকারের নির্বাচিত প্রতিনিধিদের নির্বাহী আদেশ বলে সাসপেন্ড বরখাস্ত অপসারণ করা হইবে না। 1971 সালে স্বাধীনতা যুদ্ধে যার অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি প্রদানের ব্যবস্থা করা হইবে। রাষ্ট্রীয় উদ্যোগে নিবিড় জরিপের ভিত্তিতে মুক্তিযুদ্ধে শহীদদের একটি তালিকা প্রণয়ন করা হইবে এবং তাদের যথাযথ রাষ্ট্রীয় মর্যাদা ও স্বীকৃতি প্রদান করা হইবে। এই তালিকার ভিত্তিতে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কল্যাণার্থে নীতি প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে। মুক্তিযোদ্ধাদের তালিকা যাচাই বাছাই করিয়া একটি সঠিক তালিকা প্রস্তুত করা হইবে। যুব সমাজের ভীষণ চিন্তা ও আকাঙ্ক্ষাকে ধারণ করিয়া আধুনিক ও যুগোপযোগী যুব উন্নয়ন নীতিমালা প্রণয়ন করা হইবে। 1 বছরব্যাপী অথবা কর্মসংস্থান না হওয়া পর্যন্ত যেটা আগে হইবে শিক্ষিত বেকারদের বেকার ভাতা প্রদান করা হইবে। বেকারত্ব দূরীকরণের লক্ষ্যে নানামুখী বাস্তবসম্মত কর্মসূচি গ্রহণ করা হইবে। যুব সমাজের দক্ষতা স্কিল ডেভেলপমেন্ট বৃদ্ধি করিয়া ডেমোগ্রাফিক ডিভিডেন্ড আদায়ের লক্ষ্যে দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করা হইবে। স্বাস্থ্য, শিক্ষা ও পুষ্টির উপর সর্বাধিক গুরুত্ব দিয়া মানব সম্পদ উন্নয়নে প্রয়োজনীয় বিনিয়োগ করা হইবে। আন্তর্জাতিক মানদণ্ড অনুযায়ী সরকারি চাকুরিতে প্রবেশের বয়সসীমা বৃদ্ধি বিবেচনা করা হইবে। 24 তবে আমাদের ভারতবর্ষে 40 পর্যন্ত সরকারি চাকুরিতে ঢুকতে পারে। 40 বছর যদি আপনারা করে দেন, সেটা যদি লিখে দিতেন ভালো হতো। জাতীয় উন্নয়ন প্রক্রিয়ায় নারীর কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করিবার লক্ষ্যে নারীর ক্ষমতায়নের সুনির্দিষ্ট কর্মসূচি গ্রহণ করা হইবে। নারী ও শিশুদের জীবন মান বিকাশের নিমিত্তে যুগোপযোগী উন্নয়ন পরিকল্পনা প্রণয়ন ও বাস্তবায়ন করা হইবে। জাতীয় সংসদে মনোনয়নের ক্ষেত্রে নীতিগতভাবে নারীদের প্রাধান্য দেওয়া হইবে। স্থানীয় সরকারের ব্যবস্থায় নারীর প্রতিনিধিত্ব বাড়ানোর উদ্যোগ গ্রহণ করা হইবে। নারীর প্রতিনিধিত্ব বাড়ালে শুধু হবে না, নারীর শিক্ষা যাতে বাড়ে তার জন্য উৎসাহ ভাতা দিতে হবে। নারীদেরকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা পর্যন্ত অন্তত উৎসাহ ভাতা দিতে হবে নারীদের, তবেই উচ্চ মাধ্যমিক পাশ করতে পারবে। আর নারীদেরকে সরকারি চাকরিতে পার্সেন্টেজ দিতে হবে, কোটা দিতে হবে। 10% অন্তত নারীদের কোটা রাখতে হবে। আর কিছু হোক, কোটা থাক বা না থাক, কোটা বিরোধী আন্দোলন যাই হোক, নারীদের জন্য 10% কোটা খুব দরকার। যাই হোক, বর্তমানে শিক্ষাক্ষেত্রে বিরাজমান নৈরাজ্য দূর করিয়া নিম্ন ও মধ্য পর্যায়ের চাহিদা ভিত্তিক শিক্ষা, নিড বেসড এডুকেশন, খুব সুন্দর নিড বেসড এডুকেশন, এবং উচ্চশিক্ষার ক্ষেত্রে জ্ঞান ভিত্তিক শিক্ষা, নলেজ বেসড এডুকেশন প্রাধান্য দেওয়া হইবে। গবেষণার বিশেষ গুরুত্ব প্রদান করা হইবে। একই মানের শিক্ষা ও মাতৃভাষায় শিক্ষাকে অগ্রাধিকার দেওয়া হইবে। মাতৃভাষার সাথে সাথে ইংরেজি শিক্ষারও খুব প্রয়োজন। ভবিষ্যতের নেতৃত্ব গড়ে তুলতে শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত ছাত্র সংসদে নির্বাচনের ব্যবস্থা করা হইবে। যোগ্য, দক্ষ ও মানবিক জনগোষ্ঠী গড়িয়া তোলার লক্ষ্যে জাতীয় বাজেটে শিক্ষা খাতে জিডিপির 5% অর্থ বরাদ্দ করা হইবে। অর্থনৈতিক প্রবৃদ্ধির সাথে সঙ্গতিপূর্ণভাবে ক্রমান্বয়ে শিক্ষা ও স্বাস্থ্যের মতো জনস্বার্থ সংশ্লিষ্ট খাতে বাজেট বরাদ্দ বৃদ্ধি করা হইবে। দক্ষ মানব সম্পদ সৃষ্টির লক্ষ্যে শিক্ষা, প্রযুক্তি ও প্রশিক্ষণ সহ সংশ্লিষ্ট সকল খাতকে ঢালিয়া সাজানো হইবে। শিক্ষা, শিল্প, বিজ্ঞান ও প্রযুক্তি এবং উৎপাদন খাতে গবেষণা ও উন্নয়ন R&D রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হইবে। ক্রীড়া উন্নয়ন ও জাতীয় সংস্কৃতির বিকাশে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হইবে। অর্থনৈতিক, সাংস্কৃতিক ও সাংস্কৃতিক আগ্রাসন
রোধ করা হইবে। 26 স্বাস্থ্যকে সম্পদ হিসাবে বিবেচনা করিয়া সবার জন্য স্বাস্থ্য ও বিনা চিকিৎসায় কোনো মৃত্যু নয়, এই নীতির ভিত্তিতে যুক্তরাজ্যের NHS-এর আদলে সার্বজনীন স্বাস্থ্যসেবা ইউনিভার্সাল হেলথ কভারেজ প্রবর্তন করিয়া সবার জন্য স্বাস্থ্য কার্ড চালু করা হইবে। জাতীয় বাজেটে স্বাস্থ্য খাতে GDPর 5% অর্থ বরাদ্দ করা হইবে। দারিদ্র্য বিমোচন না হওয়া পর্যন্ত সুবিধা বঞ্চিত হতদরিদ্র জনগোষ্ঠীর জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনী আরও সম্প্রসারিত করা হইবে। কৃষি পণ্যের ন্যায্য মূল্য নিশ্চিত করা হইবে। পর্যায়ক্রমে সকল ইউনিয়নে কৃষি পণ্যের জন্য সরকারি ক্রয়কেন্দ্র স্থাপন করা হইবে। প্রয়োজনে ভর্তুকি দেওয়া হইলেও শস্য বীমা, পশু বীমা, মৎস্য বীমা, পোলট্রি বীমা চালু করা হইবে। কৃষি জমির অকৃষি ব্যবহার নিরুৎসাহিত করা হইবে। কৃষি, মৎস্য ও প্রাণী সম্পদ খাতে উন্নয়ন এবং গবেষণার জন্য অগ্রাধিকার ভিত্তিতে কর্মকৌশল প্রণয়ন ও বাস্তবায়নের কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হইবে। এতদ সংশ্লিষ্ট রপ্তানিমুখী কৃষি প্রক্রিয়াকরণ শিল্প খাতকে প্রণোদনা দেওয়ার হইবে। দেশের যোগাযোগ অবকাঠামো উন্নয়নে সড়ক, রেল ও নৌপথের প্রয়োজনীয় সংস্কার করে সারা দেশে সমর্থিত বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থা গড়িয়ে তোলা হইবে। দেশের সমুদ্রবন্দর ও নৌবন্দর সমূহের আধুনিকায়ন, উন্নয়ন ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে আঞ্চলিক ও আন্তর্জাতিক বাণিজ্য বৃদ্ধির ব্যবস্থা করা হইবে। জলবায়ু পরিবর্তনজনিত সংকট ও ক্ষতি মোকাবিলায় টেকসই ও কার্যকর কর্মকৌশল গ্রহণ করা হইবে। বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড় ও ভূমিকম্পের মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় সর্বাধুনিক ইকুইপমেন্ট সংগ্রহ করে প্রাতিষ্ঠানিক সক্ষমতা বৃদ্ধি করা হইবে। নদী ও জলাশয় দূষণ প্রতিরোধে কার্যকর ব্যবস্থা নেওয়া হইবে এবং বন্যা ও খরা প্রতিরোধে খাল, নদী খনন, পুনর্খনন কর্মসূচি বাস্তবায়ন করা হইবে। সামুদ্রিক সম্পদের বিজ্ঞানসম্মত জরিপ ও মজুদের ভিত্তিতে তা আহরণ এবং অর্থনৈতিক ব্যবস্থা নেওয়া হইবে। তথ্য যোগাযোগ প্রযুক্তি খাতে বিশ্বমানে উন্নীত করার লক্ষ্যে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ এবং সর্বক্ষেত্রে এর প্রয়োগকে প্রাধান্য দেওয়া হইবে। মহাকাশ গবেষণা এবং আণবিক শক্তি কমিশনের কার্যক্রমের প্রাতিষ্ঠানিক ও প্রায়োগিক সুযোগ সমৃদ্ধ করা হইবে। এক জাতীয় মহাপরিকল্পনা প্রণয়নের মাধ্যমে শহরে ও গ্রামে কৃষিজমি নষ্ট না করিয়া এবং নগরে জনসংখ্যার ক্রমবর্ধমান চাপ হ্রাস করিয়া পরিকল্পিত আবাসন ও নগরায়নের নীতিমালা গ্রহণ ও বাস্তবায়ন করা হইবে। পর্যায়ক্রমে দেশের সকল দরিদ্র জনগোষ্ঠীর আবাসন নিশ্চিত করা হইবে। রাষ্ট্র কাঠামো মেরামতের এই রূপরেখা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ঘোষিত 19 দফা, দেশনেত্রী বেগম খালেদা জিয়া ঘোষিত বিএনপি ভিশন 2030-এর আলোকে এবং দেশনায়ক তারেক রহমানের ঘোষিত 27 দফা কর্মসূচির সংশোধিত ও সম্প্রসারিত রূপে প্রণীত হইল। জাতীয়তাবাদী দলে যোগ দেওয়ার জন্য ভোটাধিকার প্রতিষ্ঠার লড়াইয়ের জন্য এখানে সবাইকে আহ্বান করা হয়েছে। তবে এখানে পরিবেশ দূষণ বা পরিবেশ বান্ধব বিশেষ কোনো আমি দেখতে পাইনি। পরিবেশ দূষণ সম্বন্ধে ইশতেহারে বিশেষ কোথাও লক্ষ্য দেখা যায়নি। হয়তো আমার এই ভিডিও যদি তারেক সাহেবের কাছে যায় নিশ্চয়ই সংযোজন করবেন, বা আরও এর পরবর্তীকালে আমি এগুলোর অনেকগুলো আবার করব, মোটামুটিভাবে বিশ্লেষণ করব। তখন বিশ্লেষণের মধ্যে সময় হয়তো বোঝা যাবে যে কি আছে কি নেই। তবে এখন আমি এমনি পড়ে গেলাম। তবে ঘটনা হচ্ছে এইটা মোটামুটি 95% বা 90%, আমি 90% তো বলতেই পারি। 95% যদি নাও হয়, বিচার বিশ্লেষণের পরে বোঝা যাবে 95% কি না। 90% তো খুব সুন্দর সুন্দর কথা, আপার দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভা তৈরি করবেন, এটা খুব সুন্দর। এই জাতীয় সংস্কার যদি হয়ে থাকে,
এই জাতীয় সংস্কার আগেও করার দরকার ছিল। আওয়ামী লীগ সরকার কেন এই জাতীয় সংস্কার করেন নাই তা আমি জানি না, তবে তারাও অনেক কিছু সংস্কার করেছে। আর আপনি বলেছেন সেই সংস্কারগুলো অনেকগুলো তাদের নিজেদের দলকে প্রতিষ্ঠা করার জন্য সংস্কার করেছে। যাই হোক, এই বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যে ইশতেহার, এই 31 দফা ইশতেহার যদি জনগণের ভালো লেগে থাকে, যদি এই সব হয়ে থাকে, এইগুলোর প্রপার অ্যাপ্লিকেশান হয়ে থাকে এবং এইগুলো হওয়ার ক্ষেত্রে গত সরকার কি কি পদক্ষেপ নিয়েছিলেন সেগুলো যদি বিচার বিশ্লেষণ করা যায়, সেটা আমি বাংলাদেশের জনগণের হাতের উপরে ছেড়ে দিলাম। তারাই বিচার বিশ্লেষণ করবেন যে এই প্রতিটি যে প্রস্তাব, সেই প্রস্তাবগুলো আগে ছিল কি ছিল নি, বা আগে করার চেষ্টা হয়েছিল কি হয়নি। তো যাই হোক, এইগুলোর মধ্যে দিয়ে বাংলাদেশ এগিয়ে যাক, গণতন্ত্র রক্ষা পাক, সাম্য রক্ষা পাক, আর রেনবো সরকার, নতুন একটা রেনবো সরকার গঠিত হোক এবং ভারত এবং বাংলাদেশের মধ্যে সম্পর্ক যাতে সম্প্রীতির মধ্য দিয়ে থাকে এবং সেটা যাতে আমরা পার্শ্ববর্তী দেশ, যেটা ইউনূস সাহেব আগের দিন একবার বলেছিলেন যে আমরা যেহেতু আমার নেবারিং কান্ট্রি, তাহলে তাদের সাথে আমাদের যুদ্ধবিগ্রহ কেন, তাদের সাথে তো আমাদের ভালোবাসার সম্পর্ক থাকবে। সেই সম্পর্ক যাতে থাকে, ভারতবর্ষ যাতে বাংলাদেশ থেকে সুযোগ সুবিধা পায়, বাংলাদেশ যাতে ভারতবর্ষের সঙ্গে সুযোগ সুবিধা পায়, সেইটাও কিন্তু সরকারকে দেখতে হবে। যেমন গত সরকার ডিসিশান নিয়েছিলেন যে আমাদের কলকাতা থেকে ত্রিপুরা পর্যন্ত, আগরতলা পর্যন্ত ট্রেন লাইন চালুর ব্যবস্থা করার জন্য বাংলাদেশের উপর দিয়ে, যেমন বাস চলাচল করে, ট্রেনও তো চলাচল করে, কিন্তু আমাদের আভ্যন্তরীণ ট্রেন যেটা দূর দিয়ে যায় সেটা ডিরেক্ট ত্রিপুরা যাওয়ার জন্য যেসব প্রস্তাবগুলো ছিল, সেই সব প্রস্তাব যাতে পুনঃস্থাপিত করা যায়, বা চিটাগং পোর্ট যাতে আমাদের নর্থ ইস্টের জন্য চিটাগং পোর্ট যাতে আমাদের ব্যবহার করতে সুযোগ দেওয়া যায়, এবং সেটা নিশ্চয়ই কূটনৈতিক চুক্তির মাধ্যমে যদি সুযোগ করে দেওয়া যায়, সেটা ভারতের পক্ষে ভালো, বাংলাদেশের পক্ষেও ভালো। আর বাংলাদেশের ওই অতিরিক্ত তাহলে ওই সৈন্য খাতে, রিজার্ভেশনের জন্য অস্ত্র খাতে টাকা খরচা করতে হবে না। সেই টাকা যদি আপনি কৃষি উন্নয়নে টাকা ব্যয় করেন, যে টাকা তদারকি সরকার যে টাকার 3 মাসে যে টাকা অস্ত্র কেনার জন্য খরচা করেছে, সেই টাকা যদি কৃষির উন্নয়নে কৃষকদেরকে দিতেন, এই যে আপনাদের বন্যাতে, কুমিল্লা এলাকাতে যে বন্যাতে নষ্ট হয়ে গেল, তাদেরকে যদি টাকা দিতেন, সব থেকেই লাভবান হতো জনগণ। জনগণের জন্য সরকার, জনগণের জন্য গণতন্ত্র। তো ডেমোক্রেটিক নিউজ আপনাদের স্বাগত জানাচ্ছে। আপনারা আসুন, আপনার যে পার্টি আসুন, আওয়ামী লীগও লড়বে, আওয়ামী লীগ কি লড়বে না, আওয়ামী লীগ, কারণ বিএনপি বলেই দিয়েছে যে আওয়ামী লীগ লড়বে, আওয়ামী লীগও আসতে পারে, কোনো অসুবিধা নেই, যে সরকারই আসুক। তো বিএনপির এই ইশতেহার মোটামুটি 90% ভালো, বিচার বিশ্লেষণ না করেই বলে দিচ্ছি, একবার রিডিং দিয়েই বলে দিচ্ছি যে 90% ভালো। যদি আওয়ামী লীগ সরকার আসে, নিশ্চয়ই এই দিকগুলো খতিয়ে দেখবেন। বিএনপি সরকার এলে তো তারা খতিয়ে দেখবেনই। বিএনপির একটাই শুধু সংযোজন করতে হবে, সেটা হচ্ছে পরিবেশ সংক্রান্ত, পরিবেশের উপরে কোনো কিছুই বলা নেই। তো যাই হোক, এইখানে আজকে আপনাদের ভিডিওটি শেষ করছি। আপনাদের যদি এই ভিডিও ভালো লেগে থাকে, লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আর একটা সমালোচনা করুন। সমালোচনা ছাড়া আমাদের কোনো জ্ঞান বৃদ্ধির উপায় নেই। আর আমার সমালোচনা না করলে আমি কিন্তু পরবর্তীকালে ভিডিও তৈরি করতে উৎসাহ পাবো না। ধন্যবাদ।